শোনানো হয়। কলকাতার বালিগঞ্জের সার্কুলার রোডে একটা ফ্ল্যাট বহু বছর ধরে বন্ধ অবস্থায় পড়ে আছে। এই ফ্ল্যাটটাকে কলকাতা পৌরসভা থেকে একদম সিল করে দেওয়া হয়েছে। এটার পেছনে অনেক রকম কারণ রয়েছে। সেই কাহিনীগুলোই আমি আজকে ভূত টাইম চ্যানেলে তোমাদেরকে শোনাবো। আজও এই ফ্ল্যাটটা 2025 সালেও বন্ধ অবস্থাতেই পড়ে রয়েছে। আবারও সবাইকে ভূত টাইম চ্যানেলে স্বাগত। এই ঘটনাটা প্রায় 2007 থেকে 2008 সালের দিকে হবে। ওই সময়টাতেই একটা মেয়ে মৌসুমী চক্রবর্তী বলে বালিগঞ্জের সার্কুলার রোডের ওই ফ্ল্যাটটাতেই প্রথম ভাড়া নেয়। তো মেয়েটা প্রথম থেকেই একদম শান্ত প্রকৃতির এবং খুব একটা কারোর সাথে মিশতো না এবং কারোর সাথে কথা বলতো না। এই মেয়েটা ঠিক তন্ত্র সাধনার দিকে খুব ইন্টারেস্টেড ছিল এবং তাই জন্য এই মেয়েটা কলকাতার ধর্মতলা থেকে হিন্দু ধর্মের তন্ত্র সাধনার বিভিন্ন রকম বই কিনে নিজের বাড়িতে নিয়ে গিয়ে সেগুলো বিভিন্নভাবে ব্যবহার করত। এইভাবে এই মেয়েটা কলকাতার ধর্মতলা থেকে যখন তন্ত্র সাধনার বইগুলো নিজের ওই ফ্ল্যাটে এনেছিল, তারপর থেকেই তন্ত্র সাধনার জন্য নিজের ফ্ল্যাটের ভেতরে একটা যেন গোপনভাবে একটা পরিবেশ তৈরি করেছিল এবং তাই জন্য সন্ধ্যের অন্ধকার নামলেই নিজের ওই ফ্ল্যাটের জানলাগুলো যেন কালো কাপড় দিয়ে ঢেকে দিত, যাতে কেউ আশেপাশের মানুষজন যেন বুঝতে না পারে। এইভাবেই সন্ধ্যের অন্ধকার নামা মানেই উনি ফ্ল্যাটে নিজের ওই ব্ল্যাক ম্যাজিক বা এই ধরনের তন্ত্র সাধনার কাজ ওই বইগুলোর মাধ্যমে উনি করতেন। এইভাবে বহুদিন ধরে যখন তন্ত্র সাধনার কাজগুলো উনি শুরু করেছিলেন, সন্ধে থেকে পুরো রাত অবধি সকাল পর্যন্ত এইভাবে উনি তন্ত্র সাধনার কাজগুলো যখন করতেন, তখন আশেপাশের মানুষগুলো ধীরে ধীরে যেন কেমন একটা সন্দেহজনকভাবে ওই ফ্ল্যাটটার দিকে দেখতে শুরু করেছিল। ঠিক ওখানে পাশাপাশি রত্না সেন বলে একটা মেয়ে থাকতেন। উনার বাড়িতে কুকুর ছিল। তো উনার বাড়ির যে কুকুরটা প্রায় ওই ফ্ল্যাটের দিকে গিয়ে প্রচণ্ড চিৎকার করত এবং তারপরে থেকেই যেন সবাই একটা সন্দেহর চোখে ওই ফ্ল্যাটটা দেখত। এইভাবে এই মেয়েটা কলকাতার ধর্মতলা থেকে যখন তন্ত্র সাধনার বইগুলো নিজের ওই ফ্ল্যাটে এনেছিল, তারপর থেকেই তন্ত্র সাধনার জন্য নিজের ফ্ল্যাটের ভেতরে একটা যেন গোপনভাবে একটা পরিবেশ তৈরি করেছিল এবং তাই জন্য সন্ধ্যের অন্ধকার নামলেই নিজের ওই ফ্ল্যাটের জানলাগুলো যেন কালো কাপড় দিয়ে ঢেকে দিত, যাতে কেউ আশেপাশের মানুষজন যেন বুঝতে না পারে। এইভাবেই সন্ধ্যের অন্ধকার নামা মানেই উনি ফ্ল্যাটে নিজের ওই ব্ল্যাক ম্যাজিক বা এই ধরনের তন্ত্র সাধনার কাজ ওই বইগুলোর মাধ্যমে উনি করতেন। এইভাবে বহুদিন ধরে যখন তন্ত্র সাধনার কাজগুলো উনি শুরু করেছিলেন, সন্ধে থেকে পুরো রাত অবধি সকাল পর্যন্ত এইভাবে উনি তন্ত্র সাধনার কাজগুলো যখন করতেন, তখন আশেপাশের মানুষগুলো ধীরে ধীরে যেন কেমন একটা সন্দেহজনকভাবে ওই ফ্ল্যাটটার দিকে দেখতে শুরু করেছিল। ঠিক ওখানে পাশাপাশি রত্না সেন বলে একটা মেয়ে থাকতেন। উনার বাড়িতে কুকুর ছিল। তো উনার বাড়ির যে কুকুরটা প্রায় ওই ফ্ল্যাটের দিকে গিয়ে প্রচণ্ড চিৎকার করত এবং তারপরে থেকেই যেন সবাই একটা সন্দেহর চোখে ওই ফ্ল্যাটটা দেখত। এইভাবে কিছুদিন চলার পরে আশেপাশের পরিবেশে যেন কেমন একটা ঘটনা ঘটতে থাকলো। যেমন কারো কারো বাড়িতে যে ফুল গাছ থাকে, সেই ফুল গাছগুলো যেন শুকিয়ে যেতে থাকলো এবং কারো না কারোর এরকমও হয়েছে যে ফ্ল্যাটের দরজার সামনে একটা থালাতে রক্ত ভরা হয়ে পড়ে রয়েছে। সকালবেলা যখন ফার্স্ট দরজা খোলে এরকম কয়েকজন কিন্তু পেয়েছিল। তো এটার পরে একদিন উনার ঠিক নিচের ফ্লোরে এই মেয়েটা মৌসুমী চক্রবর্তী বলে, যিনি তন্ত্র সাধনার কাজ করতেন, উনি থাকতেন সেকেন্ড ফ্লোরে, মানে তৃতীয় তলায়। ঠিক উনার নিচের ফ্লোরটাতে মানে ফার্স্ট ফ্লোরে অনিরুদ্ধ ঘোষ বলে একজন লোক থাকতো। তো উনি ভোরের বেলাতে একদিন প্রচণ্ড চিৎকারের আওয়াজ শুনতে পান ওই সেকেন্ড ফ্লোরের ওই ফ্ল্যাটটা থেকে, যেখানে মৌসুমী চক্রবর্তী বলে যিনি থাকতেন, যিনি তন্ত্র সাধনার কাজ করতেন।
তো উনি ভোরের বেলা আওয়াজটা পেয়ে অনিরুদ্ধ ঘোষ উনার উপরের যে সেকেন্ড ফ্লোরে ওই ফ্ল্যাটটাতে যান এবং গিয়ে দেখেন যে দরজাটা আগে থেকেই খোলা এবং ভেতরে ঢুকতেই উনি যে পরিবেশটা দেখেন উনি প্রচণ্ডভাবে কিন্তু অবাক হয়ে যান। দেখেন যে মেঝেতে একটা প্রচণ্ড চক দিয়ে বড় গণ্ডি কেটে মৌসুমী চক্রবর্তী কী সব করছেন এবং শুকনো ফুল পড়ে আছে চারিদিকে ওই গণ্ডির চারপাশে এবং শুকনো গাছের ডাল পড়ে আছে এবং একটা বাটিতে যেন উনি রক্ত রেখে কি যেন একটা নাম, একটাই নাম উনি বিড়বিড় করে বলছেন। তো অনিরুদ্ধ ঘোষ এরা দেখার পরে উনি খুব ভয় পেয়ে গিয়ে তাড়াতাড়ি করে নিচে চলে আসেন এবং পুরো জিনিসটা, এই ঘটনাটা উনি নিজের মনের মধ্যে গোপনভাবে রাখেন। এইভাবে ঠিক 1-2 দিন পরে দেখা গেল যে মৌসুমী চক্রবর্তী বলে মেয়েটা টোটালি নিখোঁজ হয়ে যায় এবং পুলিশ এরপর এসে তদন্ত করেও যখন খুঁজে পায়নি, ঠিক ওই ফ্ল্যাট বাড়িটার পেছন দিকে যে নালা নর্দমা ছিল ওখানে ওই মৌসুমী চক্রবর্তী বলে মেয়েটার কিছু জিনিসপত্র, জামা কাপড় এবং ওনার ব্যবহার করা কিছু সরঞ্জাম ওখান থেকে উদ্ধার হয়। আর ঠিক এটার 15 দিন পরে হুগলি নদীর ধারে এই মৌসুমী চক্রবর্তীর মৃতদেহ পাওয়া যায় এবং ওই মৃতদেহটাকে শনাক্ত করা খুবই কঠিন ছিল, কিন্তু ওনার হাতের একটা আংটি দেখে ওনাকে পরে শনাক্ত করা হয়। কিন্তু এই মৌসুমী চক্রবর্তীর কোনো আত্মীয় স্বজনকে কেউ চিনত না, না ওর ফ্যামিলি কোনো ছিল, না উনি বিয়ে করেছিলেন, তো ওনার কেউই ছিল না, মানে ওনার বডিকে ক্লেম করার মতো ওনার আত্মীয় স্বজন বা নিজের মানুষ বলতে কিন্তু কেউ ছিল না। তো এইভাবে ঘটনা হওয়ার পরে ঠিক 1-2 দিন পর থেকে ওই ফ্ল্যাট বাড়িতে বা ওই বিল্ডিংটাতেই কিছু কিছু অলৌকিক ঘটনা ঘটতে শুরু হয়। যেমন ওখানে যে নাইট গার্ডটা ছিল, যিনি সারা রাত নাইট পাহারা দিতেন, তো উনি ফার্স্ট নোটিস করেন যে ওই মন্ত্র সাধনার আওয়াজগুলো যেন বিড়বিড় করে কেউ আওড়াচ্ছে মাঝ রাতের দিকে এবং সেটা ফিস ফিস করে আওয়াজে। তো এইভাবে ঘটনাগুলো যখন ঘটতে থাকে প্রায় 3 জন নাইট গার্ড ওখানে পরপর চেঞ্জ হয়। এটা হওয়ার পরে ওখানে বহু বছরের পুরনো একজন নাইট গার্ড ছিলেন, প্রায় ওনার বয়স তখন 70 বছরের কাছাকাছি, তো ওনার নাম ছিল অজিত। তো ওই অজিত বাবুকে যখন পরপর সবাই নাইট গার্ডের কাজ ছেড়ে দিচ্ছে, ওই অজিত বাবুকে কোনোভাবে কন্ট্যাক্ট করে ওখানে ডাকা হয় এবং এই নাইট গার্ডের দায়িত্বটা অনেক অনুরোধ করে ওনাকে দেওয়া হয় এবং উনি সেটা নিয়ে নেন। এবং উনি নেওয়ার পরে এটাই বলেছিলেন যে আমি অনেক দিন থেকেই জানতাম যে ওই ফ্ল্যাটে অনেক অলৌকিক ঘটনা কিছু উনি করতেন বা কিছু ব্ল্যাক ম্যাজিক টাইপের উনি প্র্যাকটিস করতেন, বাট আমি কাউকে কোনোদিন কিছু বলতে চাইনি। ঘটনাটা তখন উনি একটু বলেন। এরপর কি হয়, 2010 সালের দিকে কলকাতা পৌরসভা ওই ফ্ল্যাটটা একটা অ্যাবান্ডান্ট প্রপার্টি হিসাবে নথিভুক্ত করে এবং তারপর থেকেই ওই ফ্ল্যাটটা কিন্তু আর সেল হয়নি এবং ফ্ল্যাটের রেজিস্ট্রেশন অনুযায়ী মালিকের নাম কিন্তু এখনও ওই মৌসুমী চক্রবর্তী। কিন্তু কেউ জানে না যে ওর আত্মীয় কে, ওর আত্মীয়রা কোথায় আছে, ওর নিজের ফ্যামিলিতে কেউ আছে কিনা, এটা কিন্তু কেউই জানে না। এরপরে টানা কয়েক বছর পর 2012 থেকে 2013 সালের দিকে কলকাতার একজন নামকরা একজন রিপোর্টার, সাংবাদিক অর্পণ দত্ত, তিনিও এই তন্ত্র সাধনার দিকে কিছু ইন্টারেস্টেড ছিলেন বা এই নিয়ে একটু চর্চা করতেন। তো তিনি পুলিশের অনুমতি নিয়ে ওই বন্ধ করা ফ্ল্যাট, যেটা অনেক বছর ধরে পড়ে রয়েছে, ওখানে উনি ঢোকেন এবং ক্যামেরা হাতে নিয়ে কিন্তু ওখানে উনি যান বিভিন্ন জিনিস রেকর্ড করার চেষ্টা করার জন্য। তো উনি ওই ফ্ল্যাটের ভেতরে গিয়ে দেখেন যে পুরো ফ্ল্যাটের মেঝেটা ধুলোতে ভর্তি এবং সামনে একটা কাঠের টেবিল রাখা, সেই কাঠের টেবিলে উপরে একটা কালো কাপড়ে মোড়া একটা স্টিলের একটা পাত্র রয়েছে, কিছু শুকনো ফুল আর কিছু জ্বলা, মানে যে প্রদীপগুলো জ্বলেছিল সেরকম 3-4টে প্রদীপ এরকম রাখা রয়েছে। এবং উনি ভালো করে যখন লক্ষ্য করলেন, এই অর্পণ দত্ত সাংবাদিক, পুরো ফ্ল্যাটের যে 4টে দেওয়ালে যেন কোনো আরবি অক্ষরে কিছু লেখা রয়েছে। তো উনি ভালো করে বুঝতে পারলেন যে এখানে কিছু তন্ত্র সাধনার কাজ কিছু চলতো। তো এই ব্যাপারে উনি ওখানে যেন কিছু একটা এগুলো দেখার সময় অসুস্থতা বোধ করেছিলেন। তো ওই জন্য উনি ওখান থেকে তাড়াতাড়ি করে চলে আসেন এবং চলে এসে উনি নিজের বাড়িতে যান।
কিন্তু তারপর উনি প্রায় 2-3 দিন জ্বরে ভুগতে থাকেন এবং সেই জ্বর মারাত্মক রকমের জ্বর, কোনোভাবেই কিন্তু ওষুধ খেয়ে থামছিল না। ডাক্তারবাবুকে ডেকে আনার পর উনি বলেন যে এটা একটা ভাইরাল ফিভার হয়েছে এবং সমস্ত গায়ে একটা কেমন যেন একটা ফোসা ফোসা পড়ে ভাইরাল র্যাশ টাইপের স্কিনে হয়ে যায়। এবং ওনার স্ত্রী, এই অর্পণ দত্ত সাংবাদিক এর স্ত্রী দেবারতী বলে, উনি জানিয়েছেন যে মাঝরাতে অনেক সময় এরকম হয় যে দরজায় কেউ নক করছে জোরে জোরে, কিন্তু খোলার পর আর কাউকে কিন্তু দেখা যায় না। এইভাবে অসুস্থ থাকতে থাকতে এই অর্পণ দত্ত সাংবাদিক কিন্তু একদিন সেরিব্রাল স্ট্রোক হয়ে কিন্তু উনি মারা যান। এবং সেটা খুবই সবাইকে ওই এলাকাতে একটা খুব অবাক করা একটা ঘটনা যেটা ঘটে, এবং কলকাতা পুলিশকেও এই ঘটনাটা কিন্তু খুবই শক করে দেয়। ওনারা কিন্তু প্রচণ্ড অবাক হয়েছিলেন এই ঘটনাটাতে। এইভাবে কলকাতার একজন নামকরা একটা সাংবাদিক অর্পণ দত্ত ওই হন্টেড ফ্ল্যাটে গিয়ে বালিগঞ্জে যখন মারা যায়, তো তারপর থেকে কলকাতা পুলিশের টিম কিন্তু একদম নড়ে চড়ে বসে এবং ওখানকারই কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার অফিসার মিস্টার রজত মুখার্জি, উনি একটা টিম নিয়ে ওখানে কোনোভাবে পৌঁছান এবং গিয়ে যখন ভালো করে পরীক্ষা নিরীক্ষা করেন এবং প্রত্যেকটা জিনিস ভালো করে যখন পর্যবেক্ষণ করা হয়, তো ওনারা দেখেছিলেন যে প্রথম ঘরটাতে কোণে একটা কালো কালো ছাই পড়ে রয়েছে। তো ওইগুলোকে ওনারা পরীক্ষা নিরীক্ষা করার জন্য ফরেন্সিক টেস্টের জন্য নিয়ে যান এবং ওই ফরেন্সিক টেস্টে জানা যায় যে এটা কিছুই না, এটা কোনো একটা উদ্ভিদের পাতা শুকনো হয়ে ওখানে মানে উনি ব্যবহার করতেন, যিনি তন্ত্র সাধনার কাজ করতেন ওখানে, এবং কিছু পশুর চামড়া বা মাংস ওখানে শুকিয়ে ছাই হয়ে ওখানে পড়েছিল। তার মানে এটা কোনো আইন ভঙ্গের প্রমাণ নয়, সেজন্য কেসটাকে উনি কোনোভাবে বন্ধ করার চেষ্টা করেছিলেন। কিন্তু কলকাতা পুলিশের ওই টিমের মধ্যে একজন ফরেন্সিক এক্সপার্ট ছিলেন ডক্টর ইন্দ্রনীল ঘোষ, যিনি প্রথম থেকেই যেন একটা সন্দেহর চোখে ওই ফ্ল্যাটটাকে দেখছিলেন। তো তিনি আবার কলকাতা পুলিশের সাথে কথা বলে মিস্টার রজত মুখার্জিকে নিয়ে আবারও একবার ওই ফ্ল্যাটের দিকে যান এবং উনি ভালোভাবে লক্ষ্য করেছিলেন যে সামনের ঘরে যে কাঠের টেবিলটা পড়েছিল ওখানকার নিচ থেকে একটা নোটবুক পাওয়া যায় এবং যেটাতে বিভিন্ন রকমের ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত ছবি এবং কিছু মন্ত্র ওখানে পাওয়া যায়। এবং ভালো করে যখন পরীক্ষা নিরীক্ষা করা হয়, জানা যায় যে এই ধরনের বইগুলো ওই মেয়েটা বিহারের সাইড থেকে কোনোভাবে আনিয়েছিলেন এবং ওখান থেকে আনিয়ে কিছু অকাল্ট টাইপের, ব্ল্যাক ম্যাজিক টাইপের ওই ফ্ল্যাটের মধ্যে কিন্তু উনি প্র্যাকটিস করতেন। এরপর কলকাতা পুলিশের টিম ওখানকার বহু বছরের পুরনো কেয়ারটেকার, যেটা আমি আগে বলেছিলাম ওনার নাম অজিত মুখার্জির সঙ্গে যোগাযোগ করেন এবং অজিত মুখার্জি পুলিশকে এটাই জানায় যে উনি 30 বছর ধরে উনি ওখানে নাইট গার্ডের কাজ করেছিলেন এবং উনি বলেন যে ওই ফ্ল্যাটের দিকে তাকালেই যেন শরীরটা কেমন একটা ভয়ে ঠান্ডা হয়ে আসে। এবং অজিতবাবু এত বছরের একটা পুরনো কেয়ারটেকার হয়েও ওই ফ্ল্যাটের দিকে কোনো দিনই উনি একা উঠতে সাহস করেননি এবং তিনি রাত হলেই ওই ফ্লোরের গেটটা বন্ধ করে দেন এবং 3 তলাতে সেকেন্ড ফ্লোরে যেখানে মৌসুমী চক্রবর্তীর ফ্ল্যাট রয়েছে ওই ফ্ল্যাটটাতে কাউকেই উনি যেতে দেন না, টোটালি উনি নিষেধ করার চেষ্টা করেন। আরও একটা ঘটনা বলে রাখি, কলকাতা পুলিশ যে নোটবুকটা ওখান থেকে উদ্ধার করেছিল ওই মৌসুমী চক্রবর্তীর ফ্ল্যাট থেকে, তো ওই নোটবুকে কিন্তু বাংলা ও সংস্কৃত ভাষাতে, দুটো ভাষাতেই বিভিন্ন রকমের মন্ত্র লেখা ছিল এবং যেগুলো ওনারা বলেন যে এগুলো প্রেত সাধনার তৃতীয়া পদ্ধতি এবং এই সাধনাগুলো তাদের জন্যই, কেবল যাদের অন্তর ভীষণভাবে স্থির এবং ভয় কোনোভাবেই তারা পায় না, তারাই এই ধরনের প্রেত সাধনা একা নির্জন জায়গায় করে। কলকাতার ওই সাংবাদিক অর্পণ দত্ত যখন মারা গিয়েছিল, তো অর্পণ দত্তের আরেকজন বন্ধু যিনি ওই সাংবাদিক প্রফেশনেই ছিলেন, ওনার নাম ছিল তুহিন। তো উনি অর্পণ দত্তের কাছ থেকে যে নোটসগুলো পেয়েছিল, যে লেখাগুলো উনি পেয়েছিলেন, উনি সমস্ত লেখাগুলো অমীমাংসিত কলকাতা বলে একটা ম্যাগাজিনে প্রকাশ করেন এবং এই তুহিনকে ওই ফ্ল্যাটের মধ্যে ঢোকার পারমিশন কখনোই দেওয়া হয়নি, কলকাতা পুলিশ কখনোই ওনাকে দেননি, যেহেতু ওনার বন্ধু অর্পণ দত্ত আজও কলকাতার এই ম্যাগাজিন, যেটা আমি বললাম অমীমাংসিত কলকাতা,
এই নামের যে ম্যাগাজিন রয়েছে, এখানে কিন্তু তোমরাও খুঁজলে পাবে যে বালিগঞ্জের সার্কুলার রোডের ও ফ্ল্যাটের মৌসুমী চক্রবর্তী বলে মেয়েটার মৃত্যুর রহস্য এখনও অমীমাংসিত, এবং ফ্ল্যাটে উনি যেভাবে প্রেতকে আহ্বান করতেন সেটা খুবই বিপজ্জনক ছিল। হয়তো এই কারণেই মৌসুমী চক্রবর্তীকে অনায়াসে প্রাণ হারাতে হয়। এরপরও এই ধরনের ঘটনা যখন আস্তে আস্তে পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়তে থাকে, ঠিক তারপরেই ইউটিউব চ্যানেলের 3 জন সদস্য তারা নাকি ঘোস্ট ইনভেস্টিগেশন করতে গিয়েছিল ওই বাড়িতে, এবং তারা যেদিন যায় ওই দিন তারা ঠিক রাত 1টার সময় ভিডিও করতে শুরু করেন। এই 3 জন সদস্যের মধ্যে 2 জন সদস্য প্যানিক অ্যাটাক আর হাইপোথার্মিয়া হয়ে, মানে বডির টেম্পারেচার এতটাই কমে যায় তাকে হাইপোথার্মিয়া বলে, তো সেই জন্য ওই 2 জন সদস্যকে হসপিটালে ভর্তি করতে হয়। আর যে 3য় জন যে কোনো রকমে সুস্থ ছিল সে জানায় যে ওই ফ্ল্যাটে ঢোকার সঙ্গে সঙ্গেই যেন গাটা একবারে ঠান্ডা হয়ে গিয়েছিল, মনে হয়েছিল যেন পাশ দিয়ে কোনো একটা ঠান্ডা ফ্রিজের বাতাস যেরকম হয় সেরকম যেন চলে গিয়েছিল, এবং একটা মহিলার হাসির শব্দও আমরা শুনতে পেয়েছিলাম। ওদের ভিডিওটা কিন্তু কখনোই ইউটিউবে প্রকাশ পায়নি আজ অবধি। এই ওদের ভিডিওটা কলকাতা পুলিশের কাছে আজ অবধি রয়েছে। 2025 সালের এপ্রিল মাসে স্থানীয় প্রশাসন আর কলকাতা পৌরসভা থেকে ব্যাপারটা আর একবার পুনরায় যাচাই করে, এবং 3য় তলার ওই ফ্ল্যাটটা ওখানকার দরজাতে কলকাতা পৌরসভা থেকে সিল লাগিয়ে দেওয়া হয়, কিন্তু ওই ফ্ল্যাটের জানলাগুলো কিন্তু ভাঙা, আজও এরকম অবস্থায় রয়েছে, আর পুরো ভেতরে ধুলোতে ভরা, আর পুরো দেওয়ালগুলো কালচে দাগে ভর্তি। কলকাতা পুলিশের একটা অফিসিয়াল নথি যার নাম্বার হলো 44/B/2019, এই নথিতে ভালোভাবে লেখা হয় যে এটা কোনো হত্যাকাণ্ড বা আত্মহত্যা বা অপরাধমূলক কাজের জন্য নয়। এই ধরনের কোনো প্রমাণ কিন্তু ওখানে আমরা পাইনি। পরে তদন্তকারী অফিসার যিনি ছিলেন রজত মুখার্জি, উনি সংবাদ মাধ্যমে সবার সামনে এসে বলেন যে আমাদের কাজের প্রমাণের ভিত্তিতে ভৌতিক ব্যাপারে কিন্তু পুলিশ কিছু বলে না, তবে হ্যাঁ ওই জায়গাটা সত্যিই একটা অস্বাভাবিক। এই ফ্ল্যাটটাকে এখনো বলা হয় কলকাতার একটা নিষিদ্ধ ঘর। এরপর 2022 থেকে 23 সালের দিকে ডক্টর অনন্য ভট্টাচার্য বলে একজন সাইকিয়াট্রিস্ট, মনোবিজ্ঞানী, তো তিনি বলেন যে মৌসুমী চক্রবর্তীর পুরো হিস্ট্রি দেখে মনে হয়েছিল যে উনি প্যারানয়েড সাইকোসিসে ভুগছিলেন। এবার এটা একটা ডাক্তারের একটা মন্তব্য হতেই পারে, কিন্তু ওখানকারই এলাকার একজন পুরনো পুরোহিত রামপ্রসাদ মিশ্র, যিনি ওখানকারই একজন লোকাল মন্দিরের পুরোহিত, তিনি বলেন যে না, এই বাড়িতে কিন্তু প্রেত সাধনা হতো এবং এতে কোনো সন্দেহ নেই, আর এই সমস্ত সাধনা অপূর্ণ অবস্থায় কখনো রাখতে নেই। যেহেতু মৌসুমী চক্রবর্তী এই ধরনের সাধনা করতে গিয়ে অপূর্ণ অবস্থায় রেখে অকালে মারা যান কোনোভাবে, তাই জন্য ওই ফ্ল্যাটে ওই শক্তিটা এখনো পর্যন্ত রয়েছে, এবং উনি এই পুরোহিতটা ওখানে একটা বিশেষ ধরনের পুজোর আয়োজনও করতে চান, কিন্তু পুলিশ পারমিশন না দেওয়ায় উনি কোনোভাবে ওই পুজোটা ওখানে সম্পূর্ণ করতে পারেননি, এবং আইনগত জটিলতার কারণে ওই বাড়ির মালিকানা নিয়ে যেহেতু সমস্যা রয়েছে তাই জন্য কিন্তু ওনাকে অনুমতি দেওয়া হয়নি। এরপরে 2025 সালে কলকাতা পৌরসভা ওই ফ্ল্যাটটা কিন্তু আবার পুনরায় মূল্যায়ন করে, এবং স্থির হয় এটাই যে কলকাতা পৌরসভা থেকে ওই ফ্ল্যাটটাকে হেরিটেজ ইন্সপেকশন প্রপার্টির আন্ডারে রেখে দেওয়া হয়, মানে সরকারি তালিকায় এটা একটা হিস্টোরিক্যালি সেন্সিটিভ সাইট, যেখানে জনসাধারণ একদম প্রবেশ করতে পারবে না, কিন্তু ধ্বংস করাটাও ওটা নিষিদ্ধ। ফ্ল্যাটটা কিন্তু তোমরা বিশ্বাস করবে না আজও এইভাবে অদ্ভুত অবস্থায় রয়েছে বালিগঞ্জের সার্কুলার রোডে, 34 বাই সার্কুলার রোড। না এটাতে কেউ বসবাস করতে পারবে, না এটা কেউ ভাঙতে পারবে, এই অবস্থাতেই এটা থাকবে। এরপরে কলকাতা প্রেস ক্লাব আনসলভড মিস্ট্রি অফ দ্য সিটি, ওখানকার একটা লিস্টে ওটাকে একদম শীর্ষস্থানে রাখা হয় বালিগঞ্জের সার্কুলার রোড 34/3 ওই ফ্ল্যাটটাকে। তাদের বক্তব্য এটাই ছিল যে 25 বছর কেটে গেছে তাও কিন্তু ওই ফ্ল্যাটে এখনও কেউ থাকতে সাহস করে না, ভাড়াটে এজেন্টরা নাম শুনলেই পিছিয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে
স্থানীয় বিদ্যুৎ দপ্তরের রেকর্ডে ফ্ল্যাটটির সংযোগ এখনও সক্রিয়, অর্থাৎ ওই ঘরে মাঝে মাঝে হয়তো কেউ না কেউ প্রবেশ করে। আজকে 2025 সালের বুকে দাঁড়িয়ে একজন রিপোর্টার সুব্রত ঘোষ ওই বাড়িতে গিয়েছিল। 2025 সালের জানুয়ারি মাসের দিকের ঘটনা। বাড়িটা কিন্তু এখনো ধ্বংস হয়নি। ও তৃতীয় তলায় মানে সেকেন্ড ফ্লোরের বারান্দাতে লতা গাছের শেকড় ঢুকে গেছে, জানালার ফ্লেমও ভেঙে গেছে, পায়রার বাসা হয়ে গেছে ভেতরে, আর দরজার উপর পুরনো সিলিং ভাঙা, স্পষ্ট দাগ রয়েছে। তবুও যেন ভেতর থেকে ঠেলে ঢুকতে এখনো মানুষ ভয় পায়। বিল্ডিংয়ের নিচে কিন্তু এখনো তোমরা গেলে অজিতবাবুকে পাবে, যে একই কথাই বলেছিল আগে, যে রাতের বেলাতে ফ্ল্যাটটা যেন একটা নিঃশ্বাস ফেলে। আমি যেন শুনতে পাই যখন আমি নাইট গার্ড ডিউটিতে এখানে থাকি। আজকে ওনার হাতে একটা শেষ নথি এসেছিল, অজিতবাবুর হাতে, যেটা হলো মৌসুমীর ডেথ সার্টিফিকেটের কপি, যেটা এতদিন পর 2025 সালে এসেছিল। মৃত্যুর কারণও ওখানে লেখা হয়েছে যে সার্কামস্ট্যান্সেস আনএক্সপ্লেইনড, যেটা এক্সপ্লেন করা যাবে না ওনার মৃত্যুর কারণটা কী ছিল। ওখানে কোনো আত্মীয়র নাম নেই, না ওর কোনো আত্মীয় ছিল বা রিলেটিভস, যেটা কেউ জানে না। আদৌ কে ছিল মানুষটা এখনো পর্যন্ত কেউ জানে না। আজও ফ্ল্যাট 34/3 মালিকানা ওই নামেই রয়েছে, মৌসুমী চক্রবর্তী। আজও সন্ধ্যা নামলে বালিগঞ্জের সার্কুলার রোডের লোকেরা দূর থেকে কিন্তু ফ্ল্যাটটার দিকে তাকিয়ে হাঁটে, কিন্তু কেউ যাওয়ার সাহস করে না। তাদের মধ্যে অনেকে জানে না যে সেখানে কি আদৌ কি হয়েছিল, আর যারা জানে তারা শুধু একটাই কথা বলে যে ওটা একটা ফ্ল্যাট নয়, ওটা একটা অসম্পূর্ণ সাধনার ঘর। হয়তো ওই অসম্পূর্ণ সাধনার শেষ প্রতিধ্বনিটা এখনো যেন কলকাতার হাওয়াতে ভেসে আসে, নরম স্যাঁতস্যাঁতে কলকাতার বাতাসে। তো এই ছিল একটা কলকাতার বালিগঞ্জের সার্কুলার রোডের একটা ফ্ল্যাটের ঘটনা। হ্যাঁ, সত্যি এই হন্টেড ফ্ল্যাটটা এখনো পর্যন্ত রয়েছে। এটা একটা বালিগঞ্জের কালা জাদুর ফ্ল্যাট। এটা একটা সম্পূর্ণ সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের এই ঘটনাটা তোমরা জানিও। আমার চ্যানেলের ঘটনা এরকম হলেও এটা কিন্তু একটা সত্যি ঘটনা আমরা তুলে ধরি, আমরা কোনো ঘটনাকে ম্যানিপুলেট করি না। আপনাদের এই ঘটনাটা কেমন লাগলো তা কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আর ভিডিওটাকে, চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আজকে আমরা এতদূর এসেছি আপনাদের সাহায্য পেয়ে। সঙ্গে থাকবেন। আসলাম।